দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। রাজনীতি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে যদি বলি সন্ধ্যার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে দেখা করেছেন এবং সেখান থেকে বেরিয়ে তারা যেটি বলেছেন যে তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে যেতে বলেছেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন, এই কারণে তারা সরকারকে, প্রধান উপদেষ্টাকে আহ্বান করেছেন যে সরকারের ভূমিকা, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এখন যেন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা তারা নেন। এবং আরেকটি কথা বলেছে যে সরকারের মধ্যে দলীয় কোনো লোক থাকলে তাদের অপসারণ করার আহ্বান জানিয়েছেন। একটি বড় ঘটনা। এবং এই ঘটনা কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে আগামীকাল 5টার দিকে জামায়াত ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। এটি একটি আপডেট আছে। সেই সঙ্গে আমরা গত 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জামায়াত ইসলামের নেতাদের এক ধরনের কথার বাহাস আমরা দেখতে পাচ্ছি। ফেসবুকে বলেন, একদম মঞ্চে দাঁড়িয়েও আমরা নানা ধরনের বক্তব্য দিতে দেখছি। সব কিছু মিলে আসলে আলোচনার মধ্যে এই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করুন। অন্য বিষয় নিশ্চয়ই থাকবে। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন এম আবদুল্লাহ, তিনি ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং সাবেক সভাপতি বিএফইউজে, এবং আছেন ফরিদুল হক, তিনি যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ফরিদুল হক, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু রাজনীতির ব্যাপার, রাজনীতি দল আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বিএনপি নেতারা, তারা সেখানে বলছেন সরকারের মধ্যে কোনো দলীয় লোক থাকলে তাদের অপসারণ করতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন। আমি এইখানে একটু প্রশ্ন করি, আপনি কি বর্তমান সরকারকে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার মনে করেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। নিরপেক্ষ নির্দলীয় প্রসঙ্গটা এই সরকারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কেন? কারণ হচ্ছে এই সরকারকে, এটা গণ অভ্যুত্থানের শপথ নেওয়া সরকার, এটা একটা গণ অভ্যুত্থানের সরকার। আমরা একটা নাম দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সরকারকে সকল রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, সবাই এই সরকারকে সাপোর্ট দিয়েছে। অতএব এটা নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। এবং নট অনলি সাপোর্ট, আরেকটা জিনিস সবাই করেছে, সবাই যার যার স্টেক বুঝে নিয়েছে সরকারের মধ্যে। স্টেক শব্দটা গণ অভ্যুত্থানের পর থেকে খুব বহুল চর্চিত। সবাই, প্রত্যেকের এখানে গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি, রাজনৈতিক দলগুলো, প্রত্যেকের এখানে স্টেক আছে সরকারের মধ্যে। বরঞ্চ এইখানে গণ অভ্যুত্থান আসলে যারা সংগঠিত করেছে, যে ছাত্র তরুণরা এবং জনতা এবং বাংলাদেশের আপামর কৃষক, শ্রমিক, সাধারণ মেহনতি মানুষ, তাদের কোনো স্টেক এই সরকারের মধ্যে নাই। অতএব রাজনৈতিক দলের নেতারা এইগুলো যখন বলেন, ওনাদের এই বিষয়গুলো বিবেচনায় রাখা দরকার, ওনারা কী বলছেন। তো যাই হোক, তারপরও এটা ধরেন বলেছে। কিন্তু এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা এসছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এটাকে কেয়ারটেকার সরকারের ভূমিকায় নিতে হবে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশে আপাতত এখন পর্যন্ত কেয়ারটেকার নাই। আমরা একটা কেয়ারটেকার সিস্টেমে যাব যখন সংবিধান সংস্কার হবে। এখনও তো কেয়ারটেকার সিস্টেম নাই। এবং সেই কেয়ারটেকার সরকারের কি কি কর্মপরিধি হবে সেগুলো এখনও সেটেল ডাউন হয়নি। কিংবা কেয়ারটেকার সরকার গঠন প্রক্রিয়া নিয়েও কিছু জায়গায় এখনও সামান্য হলেও দ্বিমত আছে জুলাই সনদের মধ্যেই। তো এই সরকারের কেয়ারটেকার হওয়ার দায় নেই। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, তার কাছে পূর্ণ লেজিটিমেসি আছে, তার কেয়ারটেকার সরকার হওয়ার কোনো দায় নেই। তার দায় আছে মূলত সংস্কার করা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে যে প্রক্রিয়া শুরু হয়েছে গত 5ই আগস্টের পরে, সেইখানে যতটুকু পারে সে সংস্কার করে দিয়ে যাবে, এটা তার অঙ্গীকার। আরটা হচ্ছে বিচার করা, জুলাই গণহত্যা সহ গত 15-16 বছরের যত যত অপকর্ম ফ্যাসিস্টরা করেছে সেগুলোর বিচার কার্য করা। এবং এইগুলোর অবশ্যম্ভাবী ফলাফল হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তারা পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। তার কেয়ারটেকার সরকার হওয়ার দায় নেই। কোনো কেয়ারটেকার সরকার জুলাই সনদ বাস্তবায়ন করে না। কোনো কেয়ারটেকার সরকার ট্রাইব্যুনাল গঠন করে না, ট্রাইব্যুনাল গঠন করে বিচার কার্যক্রম শুরু করে না। এবং এটা কোনো দলীয় সরকারের পক্ষে এই ধরনের কাজ করা কঠিন, যদি তার কাছে একেবারে সকল জনগণের ম্যান্ডেট না থাকে, যেটা এই সরকারের কাছে ছিল এবং এখনও আছে। আবার আসবো এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আমি একটু এম আবদুল্লাহ আপনার কাছে আসতে চাই। আজকে হঠাৎ করে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি কেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এই সরকারকে কেয়ারটেকার সরকারের ভূমিকায় নেবার জন্য আহ্বান জানিয়ে আসলেন, কিংবা একটু জোর করে আসলেন কেন?
ধন্যবাদ। যারা দেখছেন এবং ভার্চুয়াল জগতে আরও যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সহ আলোচক তাকেও শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচন তো আর এখন থেকে আমরা যদি হিসাব করি তাহলে তফসিল ঘোষণার আর 1 মাস 10 দিন বাকি আছে, যেটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণা করার পর পুরো দেশটা কিন্তু নির্বাচন কমিশনের অধীনে, প্রশাসন থেকে শুরু করে সব কিছু সাধারণত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। এমনকি তখন যে কোনো একজন ওসি বদলি করতে হলেও সেটা নির্বাচন কমিশনের পারমিশন নিয়ে করতে হয়, একজন ইউনো বদল করতে হলেও সেখান থেকে ক্লিয়ারেন্স লাগে। তো এই যে 1 মাস 10 দিন সময় আছে, বিএনপি আজকে আমার কাছে যেটা, আমার বিশ্লেষণে যেটা মনে হয় যে জুলাই সনদটা স্বাক্ষর হওয়ার পরে এখন এনসিপি তো সেখানে স্বাক্ষর করে নাই, তারা একটা চাপে রেখেছে যে সেখানে এটা বাস্তবায়নের বা কী হবে, আইনি ভিত্তি কী হবে এগুলো নির্ধারণ করার জন্য এই জায়গা থেকে একটা চাপের জায়গা আছে। অন্যদিকে জামাত সহ আরেকটা পক্ষ আছে, তারা চাচ্ছে যে নভেম্বরের মধ্যে একটা গণভোট দিয়ে এটার একটি আইনি ভিত্তির জায়গা তৈরি করার জন্য। আমার মনে হচ্ছে যে বিএনপি সেই জায়গাটাতেই বিএনপি সম্ভবত মনে করছে যে এই সরকার, ডক্টর ইউনূসের সরকার যাতে ওই সব এই গণভোট বা অন্যদিকে যাতে না গিয়ে, যদি কেয়ারটেকার সরকারের চরিত্রটা কি, চরিত্রটা হচ্ছে কেবলমাত্র নির্বাচন করবে, হ্যাঁ জাতীয় নির্বাচন করবে, অন্য কোনো কাজ রুটিন ওয়ার্ক। কেয়ারটেকার সরকার বলতে যেটা আমরা এর আগে যেটা সাংবিধানিক কেয়ারটেকার সরকার দেখেছি, বিচারপতি শাহাবুদ্দিনের বোঝাপড়ার একটা সমঝোতার কেয়ারটেকার সরকার দেখেছি, এই সরকারগুলো কি করেছে, একটি শুধু জাতীয় নির্বাচন কন্ডাক্ট করার জন্য যেটুকু দরকার এইটুকু কাজ করেছে। কিন্তু বর্তমান সরকার, যেমনটি উনি বলছিলেন, বর্তমান সরকার তো একটু ভিন্ন ধরনের সরকার। এই সরকার সংস্কারের দায়টা তাদের কাঁধে আছে, যেহেতু অভ্যুত্থান পরবর্তী সরকার জনপ্রত্যাশা, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই জুলাই সনদের এই বিষয়গুলো কেন আসছে তো যে এত রক্ত দেয়া, জীবন দেয়া, এর মধ্য দিয়ে জনগণের একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, রাষ্ট্রটাকে একটু পুনর্গঠন, রাষ্ট্র কাঠামোর মধ্যে যেসব দুর্বলতা আছে সেগুলো দূর করে একটি, যাতে আগামী দিনে আর কোনো ফেসিবাদ বাংলাদেশের ছেপে বসতে না পারে সেটা করেন। এটা করতে গিয়ে অনেকগুলো কাজ করতে হচ্ছে। বিএনপি বোধহয় বার্তাটা দিতে চেয়েছে যে আপনি অন্য সব দিকের মনোযোগটা আপনি এই মুহূর্তে ত্যাগ করেন, ত্যাগ করে স্রেফ নির্বাচনের মধ্যে থাকেন, মানে গণভোটের দিকে যাতে সরকারের কোনো মনোযোগ না যায়। বা এর মধ্যে আমরা সংবাদপত্রেই দেখেছি যে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদটাকে একটা জায়গায় আইনি ভিত্তি দেওয়ার এরকম আলোচনাও আছে, কোনো কোনো পত্রিকা বলেছে এরকম আদেশ জারি করা হতে পারে। তো এই বিষয়গুলোর ব্যাপারে আগে থেকেই বিএনপি কিন্তু এইসব বিষয়ে আপত্তি করে আসছে, বলছে যে গণভোট এখন দেয়া যাবে না, জাতীয় নির্বাচনের সাথে একসাথে হবে। তারপরে সাংবিধানিক আদেশের ব্যাপারেও প্রবল আপত্তি আছে বিএনপির। এই বিষয়টাই সম্ভবত প্রধান উপদেষ্টাকে বার্তা দিয়ে গেলেন যে আপনি এইসবের দিকে পা বাড়াবেন না, আপনি স্রেফ নির্বাচনের দিকে। সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের বাদ দিতে বলছে, মানে এটা খুব ইন্টারেস্টিং যে বাক্যে যেভাবে শব্দ চয়ন করেছেন মির্জা ফখরুল বলেছেন যে যদি থাকে। আবার তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনি কি ছাত্রদের, ছাত্র প্রতিনিধিদেরকে আপনি মিন করছেন কিনা। তিনি আবার সেখানে বলেছেন যে না, আমরা কারোর নাম সুনির্দিষ্টভাবে কারো কথা বলিনি। তো তাহলে এখানে দলীয় লোক যদি থাকে সেটা মানে এখানে একটা প্রশ্নের জায়গা থেকে যায় আর কি, যে ছাত্র উপদেষ্টার ব্যাপারেও স্পষ্ট করে তারা বলতে পারলেন না কেন যদি তাদেরকে মিন করে থাকেন, আর যদি তাদেরকে মিন করে না থাকেন তাহলে এর বাইরে দলীয় লোককে। কারণ এখানে তো সম্মিলিতভাবে এগুলো চয়েস করা হয়েছিল যখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপিও এটার সাথে ইনভলভ ছিল, তাদেরও চয়েস ছিল ও কিছু কিছু ক্ষেত্রে, অনেক উপদেষ্টার ক্ষেত্রে তাদের পছন্দের লোকও এখানে আছেন। তো সেই জায়গাটাতে তারা এটাতে নিশ্চয়ই, অবশ্য যদি আমরা এটার সাথে যদি আগের তাদের অবস্থানটা যদি মিলিয়ে নিই তাহলে আমরা বুঝতে পারি যে এটা ছাত্র উপদেষ্টাদেরকে। কারণ বেশ কিছুদিন আগে আমরা যখন দেখেছি যে মেয়র, ঢাকার মেয়রশিপ নিয়ে যখন সংকট তৈরি হয়েছিল তখন কিন্তু 4 জন উপদেষ্টার তারা
তখন নাম পদত্যাগ দাবি করেছিলেন, নামও উচ্চারণ করেছিলেন। যদি ওটার সাথে আমরা মিলিয়ে নিই তাহলে আমরা ধারণা করতে পারি তারা হয়তো ছাত্র উপদেষ্টাদের এই জায়গাতে কথাই বোঝাতে চেয়েছেন। বিএনপি আজকে নির্বাচনের ব্যাপারে আজকে দেখা করলো, আগামীকাল জামাত ইসলামী দেখা করবে, আপনাদের কোনো প্ল্যান আছে? নাগরিক পার্টি কোনো প্ল্যান আছে কিনা দেখা করার প্রধান উপদেষ্টা? না, এটা প্ল্যান, আমাদের প্ল্যানের তো এটা না, এটা আমি জানি না যে বিএনপির দিক থেকে এই কল এসছে নাকি না, বিএনপি সময় চেয়েছে। বিএনপি সময় চেয়েছে। আমাদের দিক থেকে আপাতত এটা চাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বিএনপি 2024 সালের 7ই আগস্ট থেকে নির্বাচন চায়। আমরা তো ধরেন নির্বাচন আমাদের প্রধান দাবি না, কারণ আমরা জানি যে ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে যদি আপনি নির্বাচন করেন তাহলে আবার আর একটা নতুন ফ্যাসিস্ট তৈরি হওয়ার সকল বন্দোবস্ত আপনি রেখে দিলেন, সুযোগ রেখে দিলেন। সেই জন্য আমাদের প্রধান জায়গাটা ছিল হচ্ছে সংস্কার করা এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাওয়া, যাত্রা অন্তত শুরু করা। একদম একেবারে আপনি রাতারাতি করে ফেলতে পারবেন ব্যাপারটা তা না, যাত্রাটা শুরু করা। তো সেই জায়গায় কাজ শুরু হয়েছে। এখন যেই কারণে আমরা জুলাই সনদে মানে আমরা স্বাক্ষর যে করিনি জুলাই সনদে, এটা প্রমাণ হচ্ছে। আবার বিএনপিও আজকে প্রমাণ করলো যে জুলাই সনদ হয়ে গেছে, এখন আর তোমার স্বাক্ষর হয়ে গেছে, একটা কাগজে রাজনৈতিক দলিল করেছি, এখন আর আপনাদের কোনো কাজ নেই, নির্বাচন দিয়ে চলে যান। মানে অলওয়েজ তাদের এই যে অ্যাটিটিউড, এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর, খুবই ক্ষতিকর। কেন? কারণ বিএনপির সামনে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরাও গত 17 বছরে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সম্ভবত তারাই সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তাদের দায়িত্ব ছিল নিজেদের যে কর্মীরা তার জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নিজেদের নেতারা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে, তাদের ওই রক্তের দায় মেটানোর জন্য বাংলাদেশকে ওই সিস্টেমটা সংস্কার করা, যাতে পরবর্তীতে তারা তো নয়, অন্য কেউই আর আসলে এরকম জুলুমের শিকার না হয়। কিন্তু তারা ওই পথে হাঁটেননি, তাদেরকে শুধুই নির্বাচন। সেই জায়গায় এখনও দেখেন জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেছে, তারা বলতেছে স্বাক্ষর হয়ে গেছে, যেটা এখন পর্যন্ত একটা কাগজে দলিল, কারণ কোনো আইনি ভিত্তি তৈরি হয়নি। এবং উনি যেভাবে বললেন, যদি উনি যে আশঙ্কাটা প্রকাশ করলেন, যদি সত্যি এটা হয় তাহলে তো এটা ভয়ঙ্কর, যে গণভোট করতে দিবে না, সাংবিধানিক আদেশের কথা বলছেন। আসলে তো সাংবিধানিক আদেশ না, আমরা বলেছি যে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে, এবং এটা আপনাকে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ওয়েতে দিতে হবে। কারণ যেই গণভোট দিয়ে আপনি সংবিধান পরিবর্তন করবেন এবং সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন, সেই গণভোট এবং ওই যে সংবিধান আছে বলে বলা হচ্ছে, ওই সংবিধানে এই মুহূর্তে কোনো গণভোটের ব্যবস্থা নেই, এবং যেই গণভোটতে আপনি সংবিধানের মৌলিক পরিবর্তন করবেন, সেই গণভোট আপনি কি আদেশ দিয়ে করবেন, কিসের বলে করবেন? নিশ্চয়ই কোনো অধ্যাদেশ দিয়ে এটা করা সম্ভব না, কারণ অধ্যাদেশ হচ্ছে আইনেরও নিচে, আর আইন হচ্ছে গিয়ে সংবিধানের অধীনে তৈরি হয়, তার মানে হচ্ছে 2 ধাপ নিচে। অধ্যাদেশ দিয়ে গণভোট করলে এবং ওই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধান পরিবর্তন করেন, তাহলে এটা কার্যকর হবে না, এটা আবার আদালতে গিয়ে রিফিউজড হবে। দ্যাটস ওয়াই আমরা বারবার বলেছি যে আপনি এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা নিশ্চিত করেন। এই যে ধরেন স্বাক্ষরটা করলো, 2.5 মাস এটা নিয়ে আলোচনা হয়েছে, ওনারা জুলাই মাসেই এই সনদ যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে ঐকমত্য কমিশন আলোচনা বন্ধ করে দিতে চেয়েছিলেন। 2.5 মাস ধরে আলোচনা হয়েছে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, বলা হলো শেষের দিকে যে সবাই একমত হয়েছে। তাহলে 2.5 মাস আপনি আলোচনা করলেন, আবার পরবর্তীতে 15 দিন বাড়ানো হলো, তাহলে আপনি স্বাক্ষর অনুষ্ঠানটা কেন করলেন? 7টা অঙ্গীকার করেছিলেন, 7টা অঙ্গীকারের ভিতরে 8 নম্বর অঙ্গীকার করলে কি সমস্যা ছিল যে এই প্রক্রিয়ায় জুলাই সনদটা বাস্তবায়ন হবে? প্রক্রিয়াটা খুব সিম্পল, একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিবে, সেই আদেশের ভিত্তিতে গণভোটটা হবে, এই গণভোটের মাধ্যমে জনগণ একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটাকে বলে গাঠনিক ক্ষমতা, মানে সংবিধান পরিবর্তন করার ক্ষমতা, রায়টা একটা নির্বাচিত পরিষদের হাতে তুলে দেবে, সেটা জাতীয় সংসদই হোক। ওই নেক্সট যে পার্লামেন্ট, ওই পার্লামেন্ট একটা ডুয়েল রোল পাবে, সে সাধারণ আইন তৈরি করার যে রোল সেটা তো তার থাকছেই, পাশাপাশি সেই সংবিধানটা পরিবর্তন করার একটা রোল পাবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আপনি লিখে দিতে পারতেন 8 নম্বর দফার মধ্যে, 8 নম্বর অঙ্গীকারের মধ্যে, সেটা করা হয়নি। সেটা করা না হয়ে এটাকে একটা কাগজে দলিল, আবার ওই 90-এর 3 জোটের রূপরেখার মধ্যে একটা কাগজে দলিল বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে, পুরো আলোচনাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচনের দিকে। নির্বাচন কিসের বেসিসে হবে? যদি পুরনো সংবিধান থাকে, পুরনো সংবিধানের বেসিসে তো নির্বাচন হতে পারে না। পুরনো সংবিধানের বেসিসে যদি আপনি নির্বাচন করেন, এই নির্বাচন আবার একটা 24 সাল অথবা 18 সালের নির্বাচন হবে, অথবা একটা 14 সালের নির্বাচনও হতে পারে, আমরা জানি না। যদি এরকম পরিস্থিতি তৈরি হয় আগামী 2 মাস পরে, হয়তো বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে গেল না, তখন তো একটা 14 সালের মধ্যে নির্বাচনও হতে পারে। কারণ এখনও পুরনো সংবিধান ওনারা বলছেন রয়ে গেছে। যদি আমরা বলি যে বাংলাদেশ এখন আসলে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে চলতেছে,
ওই অর্থে বাংলাদেশের সংবিধান ফাংশন করে না। সংবিধান থাকলে তো 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, সেটা তো দেয় নাই। অনেকগুলো জায়গা আছে। যাই হোক, তো মূল জায়গাটা হচ্ছে যে না, আমি একটা প্রশ্ন, আপনার কি মানে আপনাদের কি মানে এটা একদম নিশ্চিত শঙ্কায় যে যদি বিএনপি ক্ষমতা আসে বা একটা সেই নির্বাচন হয়ে যায়, তাহলে যে নির্বাচিত সরকার আসবে তারা আসলে জুলাই সনদটা বাস্তবায়ন করবে? এটা হচ্ছে শঙ্কা তো আছেই, কারণ আমরা আমাদের 54 বছরের রাজনৈতিক ইতিহাস শুধুই প্রতারণার ইতিহাস, এটা তো আছেই, এটা তো আছেই। কিন্তু ধরে নিলাম যে আমরা শঙ্কা করছি না, ওনারা একদম পৃথিবীর সবচেয়ে সৎ ভালো রাজনৈতিক দল বিএনপি ধরে নিলাম তর্কের খাতিরে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি যে প্রক্রিয়ায় এই সংবিধান, এই যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে চান, এটা রাজনৈতিকভাবে, আইনিভাবে এবং ঐতিহাসিকভাবে ভুল। এবং এটা আমরা বহু জায়গায় বলেছি, টকশোতে আমরা প্রতিদিন বলছি, এইটা নিয়ে আমরা লেখালেখি করছি, এটা নিয়ে আমরা মিডিয়াতে কথা বলেছি, ঐক্যমত কমিশনে আমরা মাসের পর মাস আলোচনা করেছি, এটা আমরা দেখিয়েছি। কেন? কারণ এই ধরনের সংশোধন, ওনারা যে সংশোধনের কথা বলেন, এই ধরনের সংশোধনে যখন মৌলিক সংস্কার করা হয়, রাষ্ট্রের বেসিক স্ট্রাকচার যখন চেঞ্জ করা হয়, পঞ্চম সংশোধনী এবং অষ্টম সংশোধনী দুটাই বাতিল করে দেওয়া হয়েছিল কোর্ট দিয়ে। অষ্টম সংশোধনীতে মনে রাখা দরকার যে ওইখানে শুধুমাত্র একটা পরিবর্তন করা হয়েছিল, যে কোর্টগুলোর বেঞ্চকে ডিভিশনে নেওয়া হয়েছে। এবার তো এটা হচ্ছেই, পাশাপাশি অনেকগুলো ধরেন বেসিক স্ট্রাকচার। আমি আসবো আপনার কাছে, এটা একটু এম আব্দুল আপনার কাছে জানতে, আজকের যদি ঘটনা বলে বিএনপি একটি দাবি করেছে যে সরকারের বিশেষ করে জনপ্রশাসনে রদবদলের ক্ষেত্রে তারা বলছেন ফ্যাসিস্ট সরকারের যারা দোষর আছে তাদের সরিয়ে দিতে হবে, এবং রদবদলের ক্ষেত্রে তারা একটা বেশ প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়ে এসছে যেন নিরপেক্ষ লোক দেওয়া হয়। নির্বাচনের আগে আমরা যেটা দেখেছি যে নির্বাচন আগে যদি সরকার একদম টপ লেভেল থেকে নির্বাচনকে ম্যানিপুলেট করার ইচ্ছা না থাকে, তাহলে আসলে নির্বাচনটা মানে ভালোই হয় এবং নির্বাচনটা একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়। এই সরকারের তো যেহেতু প্রধান উপদেষ্টার প্রতি সবারই এক ধরনের আস্থা আছে যে ভালো নির্বাচন দেবেন, তাহলে এই যে প্রশাসনের রদবদল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের কি বলবো যে একটা ভয়, এক ধরনের শঙ্কা, এটি কেন দেখা যাচ্ছে? এই সংখ্যাটা অসঙ্গত না। আমি মনে করি বিএনপি এই জায়গায় কনসার্নটা যথার্থভাবেই তারা ব্যক্ত করেছে। আমরা দেখেছি যে প্রশাসনে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশাসনের অবস্থা কী হয়েছে। আপনি যদি অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলোর কথা বলেন, তাহলে এইভাবে দলীয়করণ, একেবারে ব্লাড টেস্ট করে করে দলীয় অনুগত লোকজনকে বসানোর ঘটনাগুলো কিন্তু অতীতে ঘটে না। আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের ফ্রেমের মধ্যে আমরা যদি বলি 91 থেকে 96-তে যখন নির্বাচনটা হলো, 96 সালে কিন্তু কেবলই বিএনপি বিদায় হলো। বিএনপির ওই সময়টাতে এভাবে দলীয়করণের কোনো অভিযোগ কিন্তু 91 থেকে 96-তে এভাবে আসেনি। তারপরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তাদের পক্ষে তখনও সম্ভব ছিল যে মোটামুটি একটা রদবদল করে এটা একটা নিরপেক্ষতার জায়গায় তৈরি করা, বিচারপতি হাবিবুর রহমানের সরকারের যদি আমরা বলি। তারপরে যদি 1996 থেকে 2000-এর পরে 2001-এর কথা বলেন, যেটা শেখ হাসিনা প্রায়ই বলতেন যে সিভিল কু হয়েছে, যে একই সঙ্গে এতগুলো সচিবকে বদল করা। তো সেটা কারণ আগে থেকে পর্যবেক্ষণ করে তিনি আগে থেকে, যেহেতু তার বিষয়টা অনেকটা সেটেল ছিল, তিনি প্রধান বিচারপতি হিসেবে, সর্বশেষ প্রধান বিচারপতি হিসেবে তিনি তত্ত্বাবধায়ক সরকার, তিনি এটা হোমওয়ার্ক করেছেন, হোমওয়ার্ক করে দেখেছেন কোন কোন সচিবগুলো দলবাজি করেছে, ইয়ে করেছে। এটা তার আগে থেকে একটা প্রস্তুতি ছিল বিধায় তিনি প্রথম রাতে বিড়াল মারার মতো ব্যাপার ছিল। তিনি প্রথম রাতেই প্রশাসনকে নিরপেক্ষ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে নিরপেক্ষ একটা সরকার দায়িত্ব পালন করবে নির্বাচনে। কিন্তু এবারের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। আপনি যেহেতু একটা টানা 3 মেয়াদ ছিল শেখ হাসিনা, সেখানে যেভাবে হোক একটা ভুয়া নির্বাচন করে, আমি ডামি নির্বাচন করে, এই সময়টাতে একেবারে একটা চিরস্থায়ী ক্ষমতাটাকে মানে চিরস্থায়ী বন্দোবস্তের মতো নেয়ার জন্য একেবারে পরীক্ষা করে করে দলীয় ক্যাডার এবং সম্পূর্ণ এই জায়গাগুলো নিয়োগ প্রক্রিয়াটাকে, পিএসসিকে এক ধরনের ধ্বংস করে দেওয়া হয়েছে। সেখানে কিভাবে আপনি এসটি ইমামের তালিকায় কিভাবে চাকরি হয়েছে আমরা এগুলা জেনেছি। তো এই জাতীয় একটা প্রশাসন, এটা ধরেন 3 মাস 6 মাস 1 বছরের মধ্যে একেবারে খোল নলছে পাল্টে দেয়া, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। চাইলেই তো আপনি এই জায়গায় সিভিল ব্যুরোক্রেসিতে আপনি 10,000 লোককে আপনি ঢুকিয়ে দিতে পারেন না। তো
তো এই জায়গায় যে কারণে এখনো পর্যন্ত আমরা প্রতিনিয়ত সংবাদে দেখছি যে ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। কারণ যতই চেষ্টা করছেন ঘুরে ফিরে এখানকার এই চেয়ার থেকে ওই চেয়ার, ওই চেয়ার থেকে ওই চেয়ার, এটা করতে গিয়ে ঘুরে ফিরে কিন্তু তারাই কিন্তু থাকছে। কারণ এর বাইরে ভিন্ন মতের যেসব অফিসাররা ছিলেন তাদেরকে নানানভাবে হেনস্থা করে বিদায় করে দেওয়া হয়েছে। এখন যে রিপ্লেস করতে গিয়েও কিন্তু সে ধরনের অফিসার পাওয়া যাচ্ছে না। যে কারণে এদের ভূমিকাটা নির্বাচন আসলে কি হবে এই নিয়ে উদ্বেগের জায়গা বিএনপির মধ্যে যেমন আছে, জামাতের মধ্যে আছে, এনসিপির মধ্যে আছে, সবার মধ্যে এটা থাকাটা খুবই স্বাভাবিক। কারণ এখানে তো খুব বেশি, কারণ মাঠ পর্যায়ে আপনি ধরেন রিটার্নিং অফিসারের নির্বাচনে কিন্তু সাংঘাতিক ক্ষমতা। আপনি রিটার্নিং অফিসারের উপর নির্ভর করবে যে একটি মনোনয়নপত্রের কোনো একটা ছোটোখাটো দুর্বলতাকে ইগনোর করে তিনি এটাকে পারও করে দিতে পারেন, আবার সেটা ধরে একজন প্রার্থীকে আটকেও দিতে পারেন। এই জায়গাগুলো কিন্তু একজন সরকার প্রধানের পক্ষে ওইভাবে প্রত্যেকটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভব না। এবং সেই মুহূর্তে কিন্তু চাইলেই সেই রিটার্নিং অফিসারকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেই পারবেন না, কারণ তখন নির্বাচন কমিশনের অধীনে ওই প্রশাসন কাজ করে। নির্বাচন কমিশনও নানান ধরনের জটিলতা, অভিযোগ সরালেও অভিযোগ পক্ষে বিপক্ষে নানান বিষয়াদি থাকবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসেরও একটি বক্তব্য আমরা বিএনপির সাথে বৈঠকের পরে আমরা দেখলাম যে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন যে আমি নির্বাচনকালীন যে প্রশাসনটা আমি নিজে তত্ত্বাবধান করে, আমি যেহেতু আমি জনপ্রশাসনের মন্ত্রণালয়ের দায়িত্ব আমি আছি, আমি সেটা বিশেষ করে ডিসি জন্য ফিট লিস্ট তৈরি করা হচ্ছে এবং সেখানে আমি নিজে তত্ত্বাবধান করে এই নির্বাচনী প্রশাসনটা সাজাবো, এই আশ্বাসটা তিনি দিয়েছেন। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে। জামায়াত ইসলাম এনসিপি কে কাছে তুলে স্থিতিকে বই সরিয়ে নিয়ে গেল কিনা, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, ঠিক আছে, যে এনসিপিকে উদ্দেশ্য করে বললো যে জন্মের পরপরই বাবার সাথে লাগতে যেও না, এই যে কথাটা উনি বললো, উনি হাতে হাড়ি ভেঙে দিল কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি একটু ফরিদুল হক আপনার কাছে জানতে চাইবো। একজন দর্শক ফোন করেছিলেন, যে আমি যদি কোট করি তার প্রশ্নের উত্তর ধরি, যে তিনি জামাত ইসলামের সঙ্গে আসে এনসিপির একটা সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্নটি করেছেন। গত কয়েকদিন যদি বলি, আপনাদের নাহিদ ইসলাম তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে জামাত ইসলামের পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল সেটি আসলে একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। তিনি তার স্ট্যাটাসে এটি আছে। আজকে আপনাদের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলেছেন জামাতের রাষ্ট্র ক্ষমতা যাওয়ার প্রশ্নই আসে না, তাদের রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র জাতীয় চেতনার পরিপন্থী। এই হচ্ছে তা আপনাদের নেতাদের বক্তব্য। অন্যদিকে জামায়াত ইসলামের নেতা সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি এটি রাজনৈতিক জনসভায় বলেছেন যে একটা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামায়াত ইসলামের সঙ্গে পাল্লা দিতে চায়, তাদের বলি জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না, রাজনীতিতে বড় হতে হলে অনেক পথ পাড়ি দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। জামায়াত ইসলামের সঙ্গে হঠাৎ করে আপনাদের সম্পর্ক এই পর্যায়ে গেল কেন, এবং এ ধরনের বক্তব্য কিভাবে দেখছেন? প্রথমে হচ্ছে যে আমি জামাতের সেক্রেটারি জেনারেল সাহেবের বক্তব্যের একটু রেসপন্স করি। উনি যদিও আমার এলাকার মানুষ, সিনিয়র মানুষ, কিন্তু যে ভাষায় উনি আসলে মানে কি বলে যে রেসপন্স করেছেন, এই ভাষায় মনে হচ্ছে যে উনি আসলে দীর্ঘদিন রাজনীতি করে তেমন কিছু বোধহয় শিখতে পারেননি, কার্টিসি শিখতে পারেননি। সো কেননা কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলকে জন্ম দেয় না। এনসিপি গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া রাজনৈতিক দল, এবং ওই গণ অভ্যুত্থানের বাই প্রোডাক্ট হিসেবে জামায়াতেরও নতুন জন্ম হয়েছে, এটা জামায়াতেরও আসলে মনে রাখা দরকার। একটা ব্যাপার হচ্ছে যে টানাপোড়েনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমরা যখন ঐক্যমত কমিশনে আলাপ হচ্ছে, ঐক্যমত কমিশনে আলাপের মধ্যে কখনোই নিম্নকক্ষে পিয়ারের আলোচনা ছিল না, এবং ওনারা এই সময় পিয়ার নিয়ে কোনো আলাপের মধ্যে যান নাই। যখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলাপ হলো, যেমন দেখেন আমি একটু আগে বিএনপিকে যেই জায়গাতে ধরেন মানে পয়েন্ট করলাম, কিংবা বিএনপির দিকে যেই জায়গা থেকে ধরেন আঙুল তুললাম, সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপটাকে ওনারা নির্বাচনের দিকে নিয়ে যেতে চায়। জামাত ঠিক একই ধরনের কাজ করেছে। তারা হচ্ছে এই বাস্তবায়ন প্রক্রিয়ার যে
মানে জরুরত, বাস্তবায়ন প্রক্রিয়া ছাড়া জুলাই সনদ তো অসম্পূর্ণ, কারণ এটা এখন পর্যন্ত একটা কাগুজে দলিল। বাস্তবায়ন প্রক্রিয়া না হলে এই সনদের কোনো ভ্যালু নাই। কারণ এটা অন্য পরবর্তী সরকার এসে যদি পুরোটাও করে কিংবা এর থেকে বেশিও যদি করে, সেটাও প্রশ্নবিদ্ধ হবে। কারণ আমি একটু আগে বলেছি যে এটা ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আইনিভাবে ভুল। তাহলে বাস্তবায়ন প্রক্রিয়াটা হচ্ছে জুলাই সনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সেই গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে যখন আমরা আলোচনার টেবিলে আসি, এবং বাংলাদেশে এমন কোনো সিচুয়েশন তৈরি হয় নাই যেই সিচুয়েশনে আপনাকে এই রকম রাষ্ট্রীয় সংস্কারের যে ব্যাপার, সেই প্রস্তাবকে মানাইতে হলে আপনাকে রাজপথে যেতে হবে, এরকম কোনো পরিস্থিতি কিন্তু বাংলাদেশে নেই। আমরা সবার সাথে আলোচনা করতেছি, আপনি আলোচনার টেবিল রেখে হঠাৎ করে রাজপথে চলে গেলেন এবং 5 দফা দাবি দিলেন। 5 দফা দাবির ভেতরে পিয়ারের দাবিটাকে আপনি প্রধান করে তুললেন এবং পিয়ারের দাবি নিয়ে সকল আলোচনাকে কেন্দ্রীভূত করে ফেললেন, এবং জুলাই সনদ বাস্তবায়নের যে আলাপটা, এটা নাই হয়ে গেল। খেয়াল করা দরকার, পিয়ারের দাবি একটা, পিয়ারের যে নিম্নকক্ষে পিয়ারের দাবি, এটা একটা নির্বাচনী ধরেন সংস্কারের ব্যাপার, আর উচ্চকক্ষে পিয়ার এবং জুলাই সনদ এটা একটা রাষ্ট্রের সংস্কারের ব্যাপার। মানে একটা হচ্ছে ন্যাশনাল এজেন্ডা আর পিয়ার হচ্ছে দলীয় এজেন্ডা, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। তা আপনি একটা ন্যাশনাল এজেন্ডাতে আমরা যখন সবাই মিলে কাজ করতেছি, তখন এটাকে বাইপাস করে আপনি রাস্তায় চলে গেলেন, তখন কি হলো, পুরো আলোচনাটা ওইখানে চলে গেল। এতে করে এই যে ধরেন জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার আলোচনাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটার ফলাফল কিন্তু আমরা শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারলাম না, আমরা এখন পর্যন্ত স্বাক্ষর করতে পারলাম না, এবং এখন পর্যন্ত টানাপোড়নটা কিন্তু রয়ে গেছে। এখন পর্যন্ত বিভিন্ন রকমের কথা শোনা যাচ্ছে। আমি একটু এম আব্দুল্লাহ, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইব। হঠাৎ করে জামাত ইসলামী এনসিপি একদম সম্পর্কে টানা পড়েন, এই ধরনের বক্তব্য, এটা তো সবই রাজনীতির অনুষঙ্গ। রাজনীতি, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সবাই যার যার স্টেকটা বুঝে নেওয়ার জন্য নানান ধরনের কৌশল নিবে। এনসিপির ব্যাপারে তো প্রথম থেকেই এক ধরনের গুঞ্জন ছিল যে জামাতের সাপোর্ট, এরকমও আমরা এনসিপি যখন ঢাকার বাইরে মোটামুটি ভালো গ্যাদারিং করে প্রোগ্রামগুলো করছে, তখনও অনেকে বলার চেষ্টা করেছেন যে সেখানে জামাত সাপোর্ট দিচ্ছে, শিবির সাপোর্ট দিচ্ছে। আবার এনসিপি একই দিনে জামাতের প্রোগ্রামের দিনে এনসিপি আলাদা প্রোগ্রাম করে দাবি করেছে যে এখন তো আপনারা বিশ্বাস করতে পারেন যে আজকে অন্তত জামাত শিবির সাপোর্ট দেয় না। এই জাতীয় বিষয়গুলো রাজনীতিতে কিন্তু অনেক দিন ধরে আলোচনা হচ্ছে। তবে রাজনীতিতে আমরা যতই দেখছি যে নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিষ্ণুতার মাত্রাটা ততটাই কমে আসছে। যে রাজনীতি পরমত সহিষ্ণুতা, এরা সবাই বিএনপি, জামাত, এনসিপি সবাই গণ অভ্যুত্থানের শক্তি। আমরা যারা এই গণ অভ্যুত্থানের সুবিধাভোগী বা সবাই এদেশের জনগণ যারা এখন মুক্ত মত প্রকাশ করতে পারছি, আমরা কথা বলতে পারছি, আমাদের সকলের কিন্তু প্রত্যাশা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তি অন্তত পক্ষে আগামী একটি নির্বাচন নিজেদের মধ্যে ভেদাভেদ, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, নিজেদের মধ্যে বিদ্বেষ, এইসব বিরোধ, এগুলোকে পরিত্যাগ করে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গাটা, যে রাষ্ট্রের যে সংস্কার, মৌলিক সংস্কারগুলো, এগুলো পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে করবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যতই দিন যাচ্ছে, আমরা দেখছি বিএনপি জামাতের মধ্যে বিভিন্ন জায়গায় অলরেডি সংঘাত শুরু হয়ে গেছে। এটা যদি এভাবে বাড়তে থাকে, নির্বাচনই তো এক ধরনের হুমকির মুখে পড়বে। আপনি এমনি একটা ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু এই নির্বাচনটা করতে হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আগেই আমি বলছিলাম যে প্রশাসনের মধ্যে যেমন আওয়ামী লীগের একেবারে আস্থাভাজন, শেখ হাসিনার আস্থাভাজন লোকজন রয়ে গেছেন, তেমনিভাবে পুলিশ বাহিনী নিয়ে তো আরও আমাদের এ ব্যাপারে কনসার্ন যে সেখানে তেমন কোনো পরিবর্তন এখনও পুরোপুরি অ্যাক্টিভই পুলিশ বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী হয়নি। তো সেই জায়গাটাতে যদি গণ অভ্যুত্থানের শক্তিগুলো পরস্পর এভাবে বিরোধ সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে একটা আমাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা, যে একটি ভালো নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন, যেটা প্রধান উপদেষ্টা বলছেন ইতিহাস সেরা নির্বাচন, সেটা কিভাবে সম্ভব হবে? এই জায়গায় আমাদের একটা উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে। এটাই জনগণের মধ্যে আমি মনে করি প্রতিটি জনগণ, প্রতিটি মানুষ কিন্তু এ ব্যাপারে উদ্বিগ্ন হচ্ছে যে কিভাবে একটি এ ধরনের সংঘাতপূর্ণ পরিবেশে একটি ভালো নির্বাচন করা যায়। ফরিদুল হক, আপনাকে জানতে চাইবো, আপনি নিশ্চয়ই এর মধ্যে জানেন যে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি লিখেছে এবং সেখানে তারা গুম খুনের বিচারে নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা সেটি আছে সেটি প্রত্যাহারের আহ্বান করেছে। এই সময়ে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এই আহ্বান আপনি কিভাবে দেখছেন? না, এইগুলো মানবাধিকার সংস্থা ধরেন তাদের মতো করে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ডে তারা বলেছে হয়তো, এবং আবার ধরেন বিভিন্ন রকম লবিং টবিংয়ের মাধ্যমেও ধরেন এগুলো করানো হয়। আওয়ামী লীগ তো ধরেন
লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করছে, পাচার করছে, তাদের পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাদের টাকা পয়সা আছে, এগুলো লবিং টবিং করেও করাতে পারে। আমি ঠিক রিপোর্টটা আমি পড়িনি, আমি ঠিক প্রপারলি বলতে পারছি না। কিন্তু মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের যে নিষেধাজ্ঞা, তাদেরকে তো বিচার করতেই হবে। তাদের যত যত অপকর্ম আছে, গুম খুন সহ সকল অপকর্মের বিচার করতে হবে, দল হিসেবে তাদের বিচার করতে হবে। কারণ এই সকল অপকর্ম, সকল অন্যায় কিংবা সকল অপরাধ তারা করেছে দল হিসেবে তাদেরকে বিচার করতে হবে। সেটার প্রভিশনও ক্রিয়েট করা হয়েছে। দল হিসেবে বিচার হওয়ার পরে তারপরে তার মানে রায় কী হবে সেটা তো আদালত ঠিক করবে, সেটা ফ্যাক্টর না। কিন্তু অনেক ধরনের প্রক্রিয়াতে আপনি খেয়াল করবেন, যখন কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে কিন্তু তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে করে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। এখন দল হিসেবে আওয়ামী লীগকে আপনি যখন বিচার করবেন, তখন এই দলকে যদি আপনি ফাংশন করতে দেন, তখন এই দল, ধরেন একটা স্বাভাবিক দলও যদি হয়, সে তো চেষ্টা করবে বিচারটাকে ভণ্ডুল করার জন্য, যদি তার ভেতরে অপরাধ থাকে। আর আওয়ামী লীগ তো একটা মাফিয়া সন্ত্রাসী দল, একটা ফ্যাসিস্ট দল, সে প্রতিনিয়ত এখানে সন্ত্রাস করার চেষ্টা করবে। তাকে আপনি যদি ফাংশন করতে দেন, তাহলে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা এটা চূড়ান্তভাবে হুমকির মুখে পড়বে। এখন একটা ইন্টারন্যাশনাল আসপেক্ট থেকে কেউ একজন বলতে পারে, কেউ একটা বিবৃতি দিয়ে বলতে পারে, এটা বলা খুব ইজি। বাংলাদেশের পরিস্থিতিটা কি, বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ কী কী করেছে, দল হিসেবে তারা কিভাবে, ধরেন মনে করেন যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, মাফিয়া কার্যক্রম চালিয়েছে, তারা কীরকম ফ্যাসিস্ট দল, এই সবটা আমাদের চোখের সামনে আছে। এখন হঠাৎ করে আউট অফ নো হয়, হঠাৎ করে কেউ একজন যদি শোনে যে একটা রাজনৈতিক দল কি নিষেধাজ্ঞা, কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া আছে, তাহলে তো এটা ডেমোক্রেসির জন্য সমস্যা। এখন সমস্যা হচ্ছে যে যারা এটা বলতেছে কিংবা যাদেরকে বলা হচ্ছে, তারা মনে করছে এটা একটা রাজনৈতিক দল। আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল না, ও একটা খুনি সংগঠন, একটা ফ্যাসিস্ট মাফিয়া। পাবলিকের ট্যাক্সের পয়সায় কেনা গুলি দিয়ে, পাবলিকের পয়সায় বেতন পাওয়া পুলিশ, বিডিআর, ইভেন ধরেন মিলিটারি পর্যন্ত, কোথাও কোথাও র্যাব, তাদেরকে জনগণের সন্তানদের উপরে লেলিয়ে দেওয়া হয়েছিল, তাদের বুকে গুলি চালিয়েছে। তাদের ছাত্র সংগঠন, তাদের যুব সংগঠন সহ অন্যান্য যত সংগঠন, এগুলো মিলিশিয়া বাহিনী হিসেবে কাজ করেছে। আমরা দেখেছি, শুধু তো জুলাইতে না, বিশ্বজিৎকে কুপিয়ে মেরেছে। এইখানে আবরার ফাহাদকে রাতের বেলায় সারা রাত ধরে নির্যাতন করে আবরার ফাহাদকে পিটিয়ে মারা হয়েছে। যদি সময় আবার আসবো আপনার কাছে, আমি তো ইমাম আব্দুল্লাহ আপনার কাছে যাবো। এটা নিয়ে যদি বলি যে নির্বাচনের কাছাকাছি সময় এসে এ ধরনের চিঠি রাজনৈতিক কোনো বার্তা কি দেয়? না, এটাতে আমি রাজনৈতিক বিশেষ তাৎপর্য দেখি না। কারণ মানবাধিকার সংস্থাগুলো যারা গণতন্ত্রের জন্য কাজ করে, তাদের অবস্থানগুলো তারা সময়ে সময়ে এগুলো জানান দেয়। কিন্তু একই সঙ্গে আপনাকে দেখতে হবে যে তারা বিচারের বিষয়টাতে কিন্তু তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছে। আপনি দেখবেন যে স্বয়ং জাতিসংঘ কিভাবে এই যে সর্বশেষ যে শেখ হাসিনার বিরুদ্ধে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট হলো, সেদিন কিন্তু জাতিসংঘের প্রতিনিধি ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তারা কতটা এই বিচারের ব্যাপারে, মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে তারা কতটা কনসার্ন তারা দেখেছেন। এখন যেহেতু দল হিসাবে আওয়ামী লীগের বিচারের প্রক্রিয়াটা যেহেতু আইনগতভাবে এটা সুগম হয়েছে, সেখানে যদি সুনির্দিষ্টভাবে দলের অপরাধগুলো সামনে আনা যায়, তাহলে আমি মনে করি মানবাধিকার সংগঠনগুলো তাদের যে বর্তমানে এই অবস্থান থেকে তারা বুঝতে পারবে যে দল হিসাবেই আওয়ামী লীগ সত্যিকার অর্থে কোনো পলিটিক্যাল পার্টি না, যেমনটা উনি বলছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যদি অন্যভাবে বলি যে জাতীয় বিবৃতি কিন্তু গত 15 বছরে বাংলাদেশের নির্বাচন ম্যানিপুলেট করা, ভোটাধিকার হরণ, মানবাধিকার দলন হরণ, মিডিয়া দলন, এগুলোর বিরুদ্ধে কিন্তু বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো, বৃহৎ মানবাধিকার সংগঠনগুলো কিন্তু তারা কড়া কিন্তু অবস্থান বিবৃতি দিয়েছিল। তখন শেখ হাসিনা যেই ভাষায় এগুলো প্রত্যাখ্যান করেছিলেন এবং তাদের জাতিসংঘকে যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন, বর্তমান সরকার তো সেটা করবে না। কিন্তু এখন যদি আওয়ামী লীগের লোকজন এসব বিবৃতি নিয়ে যখন খুব আহ্লাদী হয়ে ওঠেন, তখন তাদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার যে এসব বিবৃতির ব্যাপারে তারা তখন শেখ হাসিনার অবস্থান কী ছিল। স্বয়ং জাতিসংঘ মহাসচিব ফোন করেছিলেন, সেটার ব্যাপারে পর্যন্ত আওয়ামী লীগের অবস্থান কি ছিল আমরা সেটা জানি। তো সুতরাং এই বিবৃতিগুলো আসবে, এগুলো তাদের ওই সংগঠনগুলোর কাজই এটা, এবং সেখানে তাদের কার্যক্রমের পরিধির অংশ হিসেবে তারা করবে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা তারা নিশ্চয়ই অনুধাবন করবে এবং সেটা মেনে নেবে। আওয়ামী লীগ তো চাইবে, যেটা তিনিও বলছিলেন, যে তাদের প্রচুর লুটপাটের অর্থ আছে, সেটা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।
রাজনীতি দেখছি কিন্তু বেশ মিছিল আজকেও একটা মিছিল হ্যাঁ হয়েছে। সেটা তারা করবে এবং এটার জন্য আমি মনে করি যে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো অনেকখানি দায়ী। তাদের মধ্যে যখনই বিভেদটা চাঙ্গা হয় তখনই কিন্তু আওয়ামী লীগ এভাবে মিছিল করার চেষ্টা করে। তো এই মিছিলগুলো বিক্ষিপ্তভাবে আমি দেখেছি, একটা মিছিল উত্তরার সেই দিয়াবাড়ি এলাকার একটা মিছিল, আমি ভিডিও দেখার সুযোগ হয়েছে। 5টি জেলা, ঢাকার বাইরের ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, 5 জেলার পক্ষ থেকে একটি মিছিল, সব মিলে 8-9 জন দৌড়াচ্ছে। তো আপনি মানে 30 সেকেন্ডে শেষ করতে হবে। খুব বেশি আমি মনে আমি করি খুব সিম্পলি বলি, ওই যে ভাই যেটা বললেন, আমি খুব বিনয়ের সাথে ওনাকে একটু স্মরণ করিয়ে দেই। আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা আছে, আমি যেটা এখন পর্যন্ত মনে করি, প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, এটা থাকবে, কিন্তু বিভেদ নাই। এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা যা কিছু থাকবে, আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, এটা একটা ন্যাশনাল ইস্যু। ন্যাশনাল ইস্যুতে আমি আশা করি এখন পর্যন্ত বাংলাদেশ ওই জায়গায় আছে যে আমরা সবাই একমত, আওয়ামী লীগ প্রশ্নে আমরা সবাই এটা একমত। থাকাই ভালো, এটা এটা না আমি আশা থাকলেই করি এখন বিপদ। পর্যন্ত। আচ্ছা, আমরা শেষ করি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গে থাকবেন।